ভাইয়া, তুমি লাঠি হাতে নিয়ে বসে আছো ছোট ভাইয়াকে মারার জন্য, তাই না? হ্যাঁ, প্রথমে লাঠি দিয়ে মারবো, তারপর একসাথে ভাত খাবো। হ্যাঁ। ওই যে এসেছে, সারা বেলা টোটো করে সমস্ত গ্রাম মাথায় তুলে এসেছে। আরে কত করে বললাম, ম্যাট্রিক পাস করার পর কলেজে ভর্তি হ, লেখাপড়া কর। তার তো নাম নেই, শুধু টোটো করে ঘুরে বেড়াবো, শাশুড়ি মেরেই ফেলবো। মেরেই বের করতে আমাকে সব বের করে দাও, যেদিকে দুটো যায় আমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও, আমরা চলে যাবো। আর ওকে তো বের করবো, সাথে তোকে বের করে দেবো। হ্যাঁ, তুমি তুমি আমাকে বের করে দেবে? তোকেও বের করে দেবো। ঠিক আছে, আমরা চলে যাবো। কি হয়েছে? কাঁদছিস কেন? ভাবি, ভাইয়া যখন আমাদের দুজনকে দেখতেই পারে না, তাহলে আমরা দুজনে বাড়ি ছেড়ে চলে যাবে। তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না। তুই কেন জানিস না, তিনটি ভাইয়ের তুই এক বোন। ও তুই এক বোন, তোর মুখের হাসি যেন সোনার গয়না। ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না। ও তুই কাঁদিস না রে ননদিনী, সইতে পারি না, আমি সইতে পারি না। ভাবির মনে ব্যথা লাগে, কাঁদিস না, না না কাঁদিস না। তোর মুখের হাসি যেন সোনার গয়না। ওরে তোর মতো লক্ষ্মী মেয়ে হয় না, না না হয় না। সুখে বেঁচে রবে। তুই কাঁদিস যখন আমার মনটা কাঁদে, হাসলে পরে মন হাসে, মন হাসে। ও তুই কাঁদিস না রে ননদিনী, সইতে পারি না, আমি সইতে পারি না। ভাবির মনে ব্যথা লাগে, কাঁদিস না, না না কাঁদিস না। ভাই বোনের ভালোবাসার মতো দুনিয়াতে ভালোবাসা নেই তো। ভাই বোন যদি থাকে মিলে মিশে, তবে দুঃখ কেমন করে আসে। এই কথাটি
কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না। তুই কেন জানিস না, তিনটি ভাইয়ের তুই এক বোন, ও তুই এক বোন। তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না। রহমান ভাই, সালাম আলাইকুম। ভাগো কেন নইলাম তো লাগছে ভাই রে। আল্লাহ আল্লাহ, কি হয়েছে? কেমন আছিস? আল্লাহর রহমতে এবং তোমার দোয়ায় খুব ভালো আছি। রহমান ভাই, তোমার কথা মতো চুরি চামি ছাড়ে দিয়া তোমার দেওয়া 400 টাকা লইয়া শহরে গিয়া রিক্সা চালাইয়া মান সম্মান লইয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি, খুব ভালো আছি। অনার চুরি লেগে মার যেতে হয় না। কালকে বলতাম গা, তাই তো আরে সালাম করতাইলাম। দোয়া করো রহমান ভাই, দোয়া করো। এই ঠান্ডা হয়ে গেল গা, আসি। হ্যাঁ দেখে বোন। আল্লাহ আল্লাহ, সমস্ত দিন শুধু নালিশ আর নালিশ। কি খুঁজছো? লাঠি, লাঠি দিয়ে কি হবে? সুজনের পিঠে ভাঙবো। বল ভাই, এই লাঠি দিয়ে তোমার ভাইকে মারবে? আজ আমি সুজনকে বেরিয়ে ফেলবো, ওর পিঠে লাঠি ভাঙবো। আসুন না। কি হলো এত চেঁচামেচি কিসে? ভাইয়া ভাইয়া, ভাবি ভাবি, ভাইয়াকে ধরো ভাবি। ভাইয়া আমাকে মাফ করে দাও ভাইয়া, ভাইয়া আমাকে মেরো না ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া, ভাইয়া খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া বন্ধ। সুজন না হয় একটু অপরাধ করেই ফেলেছে, তাই বলে ওকে আমি এমন করে মারলাম, ওর খাওয়া তো বন্ধ করে দিলাম। না না, সুজন ওঠ। রাত অনেক হয়েছে, ছটপট খেয়ে নে। আল্লাহ দেখাচ্ছে। নে খা। খাচ্ছে, তাই বলে মনে করো না আমার খিদে পেয়েছে তাই খাচ্ছি। আমি জানি আমি খাইনি বলে তুমিও না খেয়ে বসে আছো, তাই তোমার জন্যই খাচ্ছি। আরে হয়েছে হয়েছে, ভাষণ দেবার দরকার নেই, ভাত খা। খাও খাও। আরে তুই খা তো। তুমিও খাও। আরো খাবো? মাছও খেতে হবে। পুরো মাছটাই খাবি কিন্তু।
সুজন না খেয়েছে তো তাই ওকে খেয়ে ফেললাম, ভালো করে নি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো, খাও। সুজন, সুজন, বলো ভাইয়া। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আজ আমার নৌকাটা নিয়ে তোকে গঞ্জে যেতে হবে। সেখানে গিয়ে মতিন মহাজনের কিছু মাল নৌকাতে করে বালুঘাটে পৌঁছে দিতে হবে। এই কাজটার টাকা আমি কিন্তু আগাম নিয়ে রেখেছি। আমি নৌকা নিয়ে যাব? আরে হ্যাঁ হ্যাঁ, তোকে যেতে হবে। আমি আবার একটু মাতবরের কাছে যাব। মাতবরের কাছে? হ্যাঁ, মাতবরের কাছে তো সবাই সুদের টাকা আনতে যায়, তার কাছে তুমি কেন যাবে? তোর এত কিছু জেনে কি দরকার? তোকে যেখানে যেতে বলেছে সেখানে যা। আরে যা না। আচ্ছা যা। যা তো। রাবেয়া, আমি মাতবরের কাছে যাচ্ছি। নাও টাকা। কত টাকা নিয়েছো মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ভাইয়ের লেখাপড়ার জন্য তো টাকা নিয়েই যাচ্ছ, শোধ দেবে কি করে? আর বেশি দিন লাগবে না। আমার ভাইয়ের সামনে ফাইনাল পরীক্ষা, আর ফাইনাল পরীক্ষা পাশ করতে পারলে আমার ভাই বড় চাকরি পাবে। আর তখন আপনার সমস্ত পাওনা পরিশোধ করে দিয়ে আমি শুধু পায়ের উপর পা তুলে আরামে বসে বসে খাবো। ভাইয়া, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। একে ঋণ বলছিস কেন রে? সে তো আমার কর্তব্য। বাবা মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিল তোদেরকে যেন আমি মানুষ করি। ও হ্যাঁ, তুই কি আজ চলে যাবি? হ্যাঁ ভাইয়া, সামনে আমার পরীক্ষা, যেতেই হবে। হাসি ভাবি। শহরে ভালোভাবে থাকিস কেমন? আচ্ছা, চলে রে পারুল, কাঁদিস না বোন। কাঁদিস না তো বোন, চল ভাই আয়। আসি। এই যে রহমান মিয়া, তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সে কাজটা হলো না কেন? বলেন কি চাচা, আমার ছোট ভাই আপনার মাল নিয়ে যায়নি? না, যায়নি। শোনো রহমান মিয়া, এরপর আমি আর তোমাকে কোনো কাজ দেব না। ঠিক আছে, কাজ দেবেন না ভালো কথা, কিন্তু কাজ দেবার মালিক তো আল্লাহ, আপনি না। চাচা, আমার গাফলতির জন্য আমাকে মাফ করে দেবেন। আর এ নিন আপনার 100 টাকা। দাও, যত সব ঝামেলা। বাদরটা যা সুখ, আজ ওকে মেরে পিঠে চামড়া তুলে দেবো। ওই চল, তোর তো আবার দেরি হয়ে গেল। লাঠি হাতে পায়চারি করছো কেন? সুজন এলে মারবে তাই না? হ্যাঁ মারবো। তারপর আদর করে খেতে দেবে। আরে আদরই যখন করবে তাকে মেরে কি হবে? বকে দিও। দেখো না এলে ওকে কি করি, পিঠের চামড়া তুলে দেবো না? ভাবে, এসো। এই, ওঠ 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 ওঠ, বসো। এটাই আমাদের বাড়ি। ছোট ভাই, উনি কে? ও বিথি, আর ও আমার ছোট বোন পারুল। সুজন, সুজন, সুজন। ভাইয়া ভাইয়া ভাইয়া, ওর নাম বিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহর থেকে আমাদের এখানে পিকনিকে এসে ভীষণ বিপদে পড়েছে। আমি বলছি তুই তুই গঞ্জে না গিয়ে তুই কোথায় ভাইয়া, গেছিলি? ভাইয়া, শোনো। ভাইয়া এসব কথা পরে হবে। আপনি শহর থেকে এসেছেন? হ্যাঁ, শহর থেকে এসেছে, ইয়া বড় গাড়ি নিয়ে। আর আমাদের গ্রামে আসতেই ওর গাড়িটা খারাপ হয়ে গেল। আমাকে দেখে সাহায্য চাইলো। আমি তাই ভাইয়ার কাজে যেতে পারিনি। গাড়ি এখনো খারাপ। মেয়ে মানুষ, রাতে কোথায় যাবে ভেবে আমার সঙ্গে করে নিয়ে এলাম। না নিয়ে এলে ভাইয়া সব শুনে বলবে, মেয়েটিকে কেন একা ফেলে এসেছিস? তাই নিয়ে এলাম। কি ভাইয়া ঠিক করিনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছিস। ইয়ে ভাইয়া, ও তো তোমার ছোট বোনের মতো, ফেলে আসা কি ঠিক হতো? নিয়ে এসে ভালো করিনি? খুব ভালো করেছিস। ওকে নিয়ে এসে খুব ভালো করেছিস। না নিয়ে এলে মেয়েটা থাকতো কোথায়? এসো গো, তুমি আমার সাথে এসো।
এই, এই, গঞ্জি গেলি না কেন, হ্যাঁ? কেন? আরে 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 কি করছো ভাইয়া? ধরে নিচ্ছি তোমার কাছে আমার কোনো দাম নেই, কিন্তু বাড়িতে মেহমান আছে, মেহমানের কাছে তো আমার দাম আছে। আহা, মারতে হয় মেহমান চলে গেলে আমাকে মেরো, আমার একটা ইজ্জত আছে না? বেশ, আগে ওই বিদেয় হোক, তারপর তোকে মেরে হাড় গুঁড়ো করে দেবো, গুঁড়ো করে দেবো। আরে দাও দাও, বেশি করে দাও। আরে দাও না, তোমরা হচ্ছে শহরের মানুষ, আমাদের গ্রামের এসব খাবার কি তোমাদের ভালো লাগবে? খুব ভালো লাগবে বড় ভাই। আরে তাহলে খাও খাও। আসি। আজই চলে যাবে? আরেকটা দিন থেকে যাও না। আপনাদেরকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু যেতে আমাকে হবেই। বাড়িতে নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। আমাকে বিদায় দিন। বেশ, তাহলে আমি আর বাধা দেব না। সুজন, ওকে পৌঁছে দিয়ে আয়। যা কিন্তু। না ভাইয়া, আমি আর কারোর সাথে দুষ্টুমি করবো না, এই যাবো আর আসবো। যাই ভাইয়া, এসো। আসি। এই কিরে, গাড়ি ঠিক হয়েছে? হ্যাঁ, একদম ঠিক। গাড়ির ট্রায়াল দিয়ে শহরের দিকে মুখ করে রেখেছি। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আচ্ছা। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শহরে এলে আমার সঙ্গে দেখা করো, কেমন? আচ্ছা। এই নাও আমার কার্ড। খোদা হাফেজ। খোদা হাফেজ। জীবনে কোনো মেয়ের জন্য আমার এত খারাপ লাগেনি, কিন্তু আজ বিথির জন্য এত খারাপ লাগছে কেন? কি বললেন ঘটক চাচা? রসুলপুর গ্রামের তমিজ মিয়া তার ছেলের সাথে আমার বোন পারুলের বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? হ্যাঁ, ডাক্তারি পাশ করেছে, লেখাপড়া জানা, ডাক্তার। তুমি যদি রাজি থাকো তাহলে কাল ওরা তোমার বোনকে দেখতে আসবে। ঘটক চাচা, আপনি কি বসুন, আমি আসছি। জি আচ্ছা। সব তো শুনেছ, তোমার মতে। দেরি করছো কেন? ওনাকে কথা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঘটক চাচা, আপনি ওদের আসতে বলুন। আলহামদুলিল্লাহ, আমি ওদেরকে গিয়ে সংবাদটা জানাই। অনেক দূরের পথ, নৌকায় যেতে হবে, মানে ওই আর কি। ভালো তো? কি দরকার ছিল? চলবে। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ, পাপকে যেন তোর পছন্দ হয়, আল্লাহ ওদের যেন পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাকে এবার ভিতরে নিয়ে যান। হ্যাঁ রাবু, ওকে ভেতরে নিয়ে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনার কোনো আপত্তি না থাকলে সামনের মাসের প্রথম শুক্রবার বিয়ের দিন ধার্য করি। আমার আপত্তি কিসের? আপনারা যা ভালো মনে করবেন তাই করুন। আসি। এসো। রহমানের বউ, রহমানের বউ। আপনারা তো বরকে দেখেননি, তাই আপনাদের জন্য এই ছবিটা নিয়ে এসেছি। নিন, আমি এখন আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। পারুল, পারুল, বলো, তোকে এমন একটা জিনিস দেখাতে পারি যা দেখলে খুশিতে পাগল হয়ে যাবে। কি? আগে বল, তুই আমাকে কি দিবি? একটা আচারের বইম দিব। সত্যি বলছিস? তোর শখের আচারের বইম আমাকে দিয়ে দিবি? হ্যাঁ। আগে বলো কি দেখাবে? তোর বরের ছবি। যা, আরে দেখ দেখ, লজ্জা কিসের?
দোলনা থেকে পড়ে মাথা ফেটে গেছে? হ্যাঁ রহমান ভাই, কোথায় সে? বাড়িতে। পারুল! 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 ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? এই তো আমরা। পারুল! তাহলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? কি বলছিস? দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছিস না? না, আমি অন্ধ হয়ে গেছি ভাইয়া, আমি অন্ধ হয়ে গেছি। সবই তো শুনলাম বাবা। এখন আপনি বলুন ঘটক চাচা, আমি এখন কি করব? বিয়ের দিনও চলে এসেছে। বিয়ের তারিখ পরিবর্তন করার কোনো দরকার নেই। মেয়ের দুর্ঘটনার কথা আমরা ওদেরকে জানাবো না। একবার বিয়ে হয়ে গেলে ওরা আর মেয়েকে ফেলতে পারবে না। ইয়ে, কাজটা কি ঠিক হবে চাচা? আহা, এছাড়া আর তোমার কোনো উপায় নেই। এ বিয়ে না হলে ওই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? আপনি ঠিকই বলেছেন চাচা, তবু আমি একবার ভেবে দেখি। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো, তুমি যাই বলো, এমন একটা ঘটনা ঘটে গেছে, ওদেরকে না জেনে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কিন্তু জানালে পারুলের বিয়েই হবে না, আর বিয়েটা ভেঙে গেলে পারুলের মতো একটা অন্ধ মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে বলো? কিন্তু পারুলের বিয়ের পর ওরা যখন জানবে সে অন্ধ, তখন পারুলের ভাগ্যে কি হবে সেটা ভেবে দেখেছো? যদি মেনে নেয় ভালো কথা, আর যদি মেনে না নেয়, তখন যদি ওরা পারুলকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন তখন পারুল সইতে পারবে না। আর তখন পারুল যে কোনো কিছু করে বসতে পারে। শুনো, বিয়ের দিন বরপক্ষকে তুমি সব কিছু খুলে বলবে। ওরা ভালো মানুষ, আমার মনে হয় ওরা সব কিছু মেনে নেবে। হ্যাঁ, তাই করতে হবে। আমি আমি মাতবরের কাছে কিছু টাকার জন্য যাচ্ছি। এবার বোধহয় বাড়িটা বন্ধ রাখতে হবে। পারুলের বিয়ের ব্যাপার, অনেক খরচপাতি। আমি আসি। এই নাও, এখানে একটা সই করো। 1 মাসের মধ্যে টাকা ফিরিয়ে দিতে হবে, নয়তো তোমার বাড়ি, ঘর, নৌকা সবকিছু আমার হয়ে যাবে। এত কিছু আপনি লিখিয়ে নিলেন মাতবর সাহেব? আরে, এতগুলো টাকার একটা নিরাপত্তা দরকার আছে না? সই করলে করো, নয়তো। ঠিক আছে, কোথায় সই করতে হবে? নাও, এখানে সই করো। এই নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের আর মাত্র 4 দিন বাকি। সুমন এখনো কিছুই জানে না। তুমি আজই শহরে গিয়ে সুমনকে নিয়ে এসো। বিয়ের দিন সুমন বরপক্ষকে ভালো করে বুঝিয়ে বলতে পারবে। হ্যাঁ, ও লেখাপড়া জানা ছেলে, ওর কথার মূল্যই তো আলাদা। কিন্তু বিয়ের এখনো অনেক কেনাকাটা বাকি। আমি যে কি করে শহরে যাই? সুজন, কাল তুই শহরে গিয়ে সুমনকে পারুলের বিয়ের সব কথা বুঝিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। আপনি বসুন, স্যার আসছেন। জি। এই
তুই তুই এখানে কেন এসেছিস? সুমন, কে সে? আমাদের দেশের বাড়ি চাকর। ও, তোমাদের বাড়ি চাকর? জি মেম সাহেব, আমি ওনার বাড়ির চাকর। কেন এসেছো বলো? আমার ছোট বোনের বিয়ে, তাই এসেছি। বুঝেছি, টাকা লাগবে। কত টাকা বলো? না মেম সাহেব, টাকার আর কোনো দরকার নেই। আগামী 4 তারিখে আমার বোনের বিয়ে, তাই স্যারকে নিয়ে যেতে এসেছিলাম। উনি না গেলে হয়তো বিয়েটাই ভেঙে যাবে, কারণ বিয়ের দিন তারিখ ঠিক হবার পরই আমার বোন অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? জি, আমরা বরপক্ষকে কিছুই জানাইনি। বিয়ের দিন স্যার থাকলে বুঝিয়ে বললে হয়তো ওরা স্যারের কথায় রাজি হয়ে যেতে পারে। স্যার, স্যার যদি পারেন দয়া করে আসবেন। চলি, আসসালামু আলাইকুম। এই, ওর বোনের বিয়েতে যাবে? কি যে বলো, চাকর বাকরের বিয়েতে গিয়ে নিজের মান সম্মান নষ্ট করবো নাকি? সুজন, জি, তুই শহর থেকে এসে এখানে একা বসে আছিস? সুমনের খবর কি? মেজো ভাইকে সব খুলে বলেছি, সময় মতো চলে আসবে। হ্যাঁ রে, সুমন পারলের কথা শুনে খুব কেঁদেছে, তাই না? হ্যাঁ, কেঁদেছে, অনেক কেঁদেছে। তার কান্না দেখে আমার মনে হয়েছে এমন বোনের ভাই পৃথিবীতে আরেকটিও নেই। কেঁদেছে, মেজো ভাই খুব কেঁদেছে। আরে কাঁদবে না? বোনের এমন খবর শুনে ভাই তো কাঁদবে। এবার আল্লাহর রহমতে বিয়েটা ভালো ভালো হয়ে গেলি হয়। রমন সাহেব, আপনি বসুন, বসুন। রমন সাহেব, দেরি না করে বিয়েটা সেরে ফেলাই উচিত। অনেক দূরের পথ, যেতে যেতে রাত হয়ে যাবে। মানে বিয়ে পড়ানোর আগে আমার একটা কথা ছিল। কথা? কি কথা? বিয়েতে তো যৌতুকের কোনো ব্যাপার নেই। ওসব কিছু না। তাহলে কি কথা থাকতে পারে? আছে, মানে আর এ কথা বিয়ের আগে আপনাদের জানিয়ে দেওয়া দরকার। তাহলে বলুন। মানে আপনি একটু দিকে আসুন, আসুন। চৌধুরী সাহেব, মানে কথা হলো, বলুন। আপনাদের সাথে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর আমার বোনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? জি, আর সেই অ্যাক্সিডেন্টে আমার বোন মাথায় আঘাত পেয়ে, বলুন, অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? জি। রহমান মিয়া, এই কথা আমাদের আগে জানেননি কেন? তাহলে এত টাকা পয়সা খরচ করে আমাদের এখানে আসতে হতো না। বাটপারি করার জায়গা পেলেন না? বাটপারি বলছেন কেন চৌধুরী সাহেব? আমাদের মন পরিষ্কার, তাই তো সরল মনে বিয়ের কলমা পড়াবার আগেই আপনাকে আমি সব কথা খুলে বললাম। আর খুলে বললেই ভেবেছেন আপনার অন্ধ বোনকে আমার ছেলের বউ করে নেব? আমরা তা বলছি না, আমরা আপনার কাছে মিনতি করছি, পারুলকে আপনার পুত্রবধূ করে নিন, নইলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর জীবনের জন্য আমার ছেলের জীবন নষ্ট হতে দিতে পারি না। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব! এই, তোরা চলে আয়, এ বিয়ে হবে না। হবে না? না, হবে না, কারণ মেয়ে অন্ধ হয়ে গেছে। চলে আয় তোরা। চৌধুরী সাহেব, দোহাই লাগে আপনার, আপনারা কেউ যাবেন না, তাহলে আমার বোন মরে যাবে। চৌধুরী সাহেব, জান না মেজার তোমার বোন, এটা আমার কি? চৌধুরী সাহেব, আমার বোনের জীবনটাকে নষ্ট করে দেবেন না, আমার বোনের জীবনটাকে নষ্ট করে দেবেন না। ছাড়ো বলছি। চৌধুরী, এই শুয়োরের বাচ্চা! তুই আমার ভাইকে যে পা দিয়ে লাথি মেরেছিস, সেই পা আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো। ছেড়ে দাও ভাইয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিয়ে হলে হবে, না হলে না হবে, কিন্তু আমার ভাইকে যে লাথি মেরেছে
যতক্ষণ বিয়ে না হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। ছেড়ে দাও সুজন, ছেড়ে দাও ভাবি, ছেড়ে দাও, ভাবি আমাকে ছেড়ে দাও। ওরা আমার ভাইকে লাথি মেরেছে, আমি ওদের কোন করে ফেলবো। এরপরও কি বলতে চাও এই বিয়ে হবে? এই চলে আসো না। আমি আপনাদের পায়ে বলছি, আপনি কেউ যাবেন না, আপনি কেউ যাবেন না, যাবেন না, আপনি কেউ যাবেন না, কেউ যাবেন। সুজন, কোথায় ছিল তোর হাতে পায়ে ধরে রাখছি তোর? আমি উল্টো তোদের সাথে খারাপ ব্যবহার করেছি। বেরো তুই বাড়ি থেকে, তোর মতো ভাই আমার কোনো প্রয়োজন নেই। আর তোর যদি তুই এই বাড়িতে এসেছিস তাহলে কেমন মনে হচ্ছে? শোনো রহমান মিয়া, তোমার ভাইয়ের লেখাপড়া এবং তোমার বোনের বিয়ের সময় যে টাকা আমার কাছ থেকে দলিল করে ধার নিয়েছিলে সেই টাকা ফিরিয়ে দেওয়ার তারিখ কিন্তু এসে গেছে। আর 2 দিন বাকি। এরই মধ্যে যদি টাকা ফিরিয়ে দিতে না পারো তাহলে কিন্তু দলিল মোতাবেক আমি তোমার এই বাড়ির দখল নেব। আর তখন তোমাদেরকে শূন্য হাতে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কথাটা মনে রেখো। চলি। এখন কি হবে? কিছুই বুঝতে পারছি না। এতদিন হয়ে গেল, সুমনের কোনো সংবাদই পাচ্ছি না। আমি কাল ঢাকা যাব, সেখানে গিয়ে সুমনের সাথে একটা পরামর্শ করা দরকার। তাই যাও, এই অবস্থা সুমনের সাথে তোমার কথা বলা দরকার। কিন্তু কিন্তু সময় তো মাত্র 2 দিন, ঢাকায় যেতে আসতেই তো 2 দিন লেগে যাবে। তবু ওর কাছে না গিয়ে কোনো উপায় দেখতে পাচ্ছি না। তাহলে দেরি না করে তুমি এক্ষুনি রওনা হয়ে যাও। আরেকটা কথা, শহরে গেলে তুমি সুজনকেও খুঁজে দেখো। সুজনকে? হ্যাঁ, আমার মনে হয় ও শহরে চলে গেছে। ওর উপর তুমি রাগ করে থেকো না। তোমাকে তোমাকে আমার মাথার কসম দিলাম, তুমি জানো না ওর জন্য আমার মনটা কেমন ছটফট করছে। আচ্ছা। কোথায় যাচ্ছিস? কিছুক্ষণ পরে দুলা ভাই বুঝতে পারবেন। চলো। কি বললেন? সুমন গুলশান থাকে? জি। ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ, গুলশান, রোড নাম্বার 12, বাড়ি নাম্বার 27। আসি। আচ্ছা। আসুন। কথা বলুন। সুমন, 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 তুই এ বাড়িতে থাকিস? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন এসেছ? সুমন, তুই তো জানিস আমি তো লেখাপড়ার জন্য মাতবরের কাছ থেকে অনেক টাকা নিয়েছি। সেই টাকা ফিরিয়ে দেবার সময় আজকের পর আর মাত্র 1 দিন বাকি আছে। তাই তোর কাছে এসেছি পরামর্শ করতে। তুমি এখানে এসে আমাকে বিপদে ফেলেছ। এবারে কেউ যদি জানে তুমি আমার ভাই। এই নাও 500 টাকা, ধরো, যাও।
চলে যাও, নয়তো আমার মান সম্মান কিছু থাকবে না। আমি তোর ভাই, আর ভাই এসেছে বলে তোর মান সম্মান চলে যাবে? বেশ, তোর ভাই আর কোনোদিন তোর কাছে আসবে না। আর একটা কথা শুনে রাখ, আমি যদি মরেও যাই তাহলে তুই আমার কবরে মাটি দিতে যাবি না, মাটি দিতে যাবি না। এই তুমি কোথায় গেলে? এই, কে তুমি? বাড়িতে তুমি হইচে করছো? যাও যাও বলছে। সাহায্য চাইতে সে এবার ড্রোন উড়িয়ে পড়ছো। দারোয়ান, দারোয়ান! জি স্যার। ওকে ঘর করে বাড়ি থেকে বের করে দাও। এই, যাও। এই, বেরো, বেরো বলছি, বেরো। যত সব। লোকটা কে? চিনি না, এসেছে সাহায্য চেপে। দারোয়ান কেন যে সব ছোট লোককে জিজ্ঞেস না করে বাড়িতে ঢুকতে দেয় বুঝি না। ঠিক আছে, আমি দারোয়ানকে বলে দেব। ভাবি, ভাইয়া তো এখনো এলো না। আমিও তো তাই ভাবছি। কই যে তোর ভাইয়া এসে গেছে। কি হয়েছে? কিছু না, কিছু না। তোমার কপালে কি হয়েছে? সামান্য ব্যথা পেয়েছিলাম, ব্যথা চলে গেছে, কিন্তু দাগটা বোধহয় চিরদিন রয়ে যাবে। তুমি এভাবে কথা বলছো কেন? সুমনের সাথে দেখা হয়েছে? কি বললো? কি আর বলবে, আমাদের দুরবস্থার কথা শুনে ও অনেক দুঃখ পেয়েছে, অনেক অনেক কষ্ট পেয়েছে। আসলে কি হয়েছে বলো? সে কথা তুমি জানতে চেও না, শুনলে সহ্য করতে পারবে না, মুখ ফেটে যাবে। তবু আমি শুনবো, তোমাকে আমার কসম দিলাম। বলো কি হয়েছে? শহরে গিয়ে দেখি সুমন এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ, আমি সে বাড়িতে গেলে সুমন আমাকে পথের মানুষ ভেবে দারোয়ান দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রমান মিয়া, রমান মিয়া, তোমার দেয়া সময় শেষ হয়ে গেছে। তুমি আমার টাকা ফিরিয়ে দিতে পারোনি, তাই আমি এসেছি এ বাড়ি দখল নিতে। এখন ভালোই ভালোই সবকিছু আমাকে বুঝিয়ে দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো আমার লোক দিয়ে তোমাদেরকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তার আর দরকার হবে না মাতবর সাহেব, আমরা একটু পরে এ বাড়ি ছেড়ে চলে যাব। 1 ঘন্টা পর এসে যেন আমি বাড়ি খালি পাই, সঙ্গে একটি জিনিসও নিতে পারবে না, কথাটা মনে থেকে যেন। এই চল। আমরা এখন কোথায় যাব? আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের ঠাঁই হবে। আসেন ভাই আসেন, ঢাকা 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 ঢাকা, আসেন আসেন আসেন, শীতকালী 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 শীতকালী, ঢাকা ঢাকা, আসেন। যান ওস্তাদ, বাড়ান, যান যান। হালকা বাইরে। তোমরা এখানে থাকো, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। তোমরা কিন্তু এখানেই থেকো। আসি রে বোন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে একটা কাজ দেবেন ভাই। কাজ কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যাবে? যাও। এই যে ভাই,
আমাকে একটা কাজ দেবেন? না, কোনো কাজ নেই, যাও। স্যার, আপনার অফিসে আমার কোনো চাকরি হবে? এইভাবে তো চাকরি হয় না। তাছাড়া আমার জানা মতে এখানে কোনো পোস্ট খালি নেই। সরি। কি বললে? দেনার দায় মাতবর আমাদের সবকিছুর দখল নিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু ওরা কোথায় গেছে গ্রামে কেউ বলতে পারে না। আমার মনে হয় ওরা শহরেই এসেছে। ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। ওই যে তোর ভাইয়া এসে গেছে। ভাইয়া, কিছু হলো? অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কেউ কোনো কাজ দিল না। কিন্তু আমরা এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। কি করব বলো? আল্লাহ তো সবই দেখছেন। তিনি যদি দয়া করেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এত নিরাশ হইও না, সবে মাত্র শহরে এসেছি। আল্লাহ মাথা গোজার একটা ঠাঁই নিশ্চয়ই করে দেবেন। হ্যাঁ, চলো দেখি কি করা যায়। এখানটা বসি। রাতটা বোধহয় আমাদের এখানে বসে কাটাতে হবে। আপনি আমার সাথে আসুন। আপনি গাড়িতে বসুন, আমি ওদের দেখছি।
কে তুমি? কোথায় যাবে বলো? আমি ভাইয়ার ভাবির সঙ্গে গ্রাম থেকে শহর এসেছি, কিন্তু গুন্ডারা ওদের কাছ থেকে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। তোমার ভাই ভাবি কোথায়? গুন্ডারা আমাকে সেখান থেকে কোথায় নিয়ে এসেছে তা আমি বলতে পারবো না, কারণ আমি যে অন্ধ। তা আমি বুঝতে পেরেছি। এখন ভাইয়াকে আমি কোথায় খুঁজবো? কাঁদবে না প্লিজ, আমি দেখছি। চাচা, চাচা, একটি মেয়েকে নিয়ে যেতে দেখেছেন? হ্যাঁ, মেয়েটিকে কয়েকজন তুলে নিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে যায়। কোন দিকে? ওই দিকে। এখন আমি পারুলকে কোথায় খুঁজবো? আল্লাহ, পারুলকে তুমি দেখো, আল্লাহ পারুলকে তুমি দেখো। কিন্তু কিন্তু রাবেয়া, আমার রাবেয়া, রাবেয়া! কোথায়? কাউকে তো দেখছি না। তাহলে আরেকটু এগিয়ে যান, হয়তো বা সামনে হবে। রাবু, 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 কথা বলো, রাবু, রাবু, এই যে ভাই, কে আছেন ভাই? আমার স্ত্রীকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান ভাই, আমার স্ত্রীকে বাঁচান। এই যে ভাই, ভাই, এই যে ভাই, আমার স্ত্রীকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান ভাই, আমার স্ত্রীকে বাঁচান। আরে রমন ভাই, তুমি জবর জবর তোর ভাবিকে বাঁচা, তোর ভাবিকে বাঁচা। কি ভাবি? হ্যাঁ, তোর ভাবিকে বাঁচা। এখানে তো কাউকে দেখছি না। ঘাবড়াবেন না, ঠিক হয়ে যাবে। বাবু, পারুলের কোনো খোঁজ পেলে? জব্বর, তুই তোর ভাবের পাশে থাক। বাবু, আমি পারুলে খুঁজে গেলাম। হে আল্লাহ, তুমি পারুলের কোনো ক্ষতি হতে দিও না, ক্ষতি হতে দিও না। রোগীর প্রেশার চেক করে আমাকে রিপোর্ট করুন। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোগী আপনার? জি। ওনাকে কালই নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আসেন আসেন, আস্তে আস্তে, হ্যাঁ আসেন, বসেন বসেন। রহমান ভাই, আজ থেকে তোমরা আমার এই ঘরে থাকবা। পাশে একটা ঘর আছে, সেখানে আমি থাকুন। তুমি যদি কোনো কাজ না পাও, তাহলে আমি তোমার দুদিনে রিক্সা চালান শিখাই ফেলাম ইনশাল্লাহ। তোমরা বসো, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। এই কি ভাবছো? ভাবছি পারুলের কথা, ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু অনেক খুঁজেও তো ওকে পাওনি, আর এভাবে খুঁজে ওকে পাবে না। আমি আমি তোমাকে একটা বুদ্ধি দিই, আর এই বুদ্ধিতে 2 পয়সা আয়ের পথও হবে, পারুলকেও খোঁজা হবে। কিন্তু কিভাবে? পারুল তেঁতুলের আচার খেতে খুব ভালোবাসতো। আমি আচার বানিয়ে দিব, তুমি সেগুলো বিক্রি করবে। তেঁতুলের আচারের কথা শুনলে পারুল যেখানেই থাকুক ছুটে আসতে পারে। ঠিকই বলেছ, কিন্তু ফেরি করে আচার বিক্রি করতে হলে একটা 2 চাকার গাড়ির দরকার, আর সে টাকা আমি পাবো কোথায়?
এই নাও, এটা বিক্রি করে একটা গাড়ি, কিছু তেঁতুল আর আচারের মশলা নিয়ে এসো। আচার চাই, তেঁতুলের আচার। ফেরিওয়ালা এলো, দেখো ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। গলি গলি ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করে তেঁতুলের আচার নিয়ে এলো রে। কত মজাদার এই তেঁতুলের আচার, ওরে ভাই বোন খেয়ে দেখ রে। ফেরিওয়ালা এলো, দেখো ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। ঘরের বধুর হাতের আচার খেয়ে দেখো, আমার ঘরের বধুর হাতে আচার খেয়ে দেখো। গুড়ের সাথে জিরা মরিচ ধনে দিল পিষে, সাথে তেঁতুল গেল মিশে। আরে আয় ছুটে আয়, জিভে পানি ঝরে যায়, ফিরে যদি যাই তবে করবে হায় হায়। আমার আচার যে খাবে রে, কাল খেতে আসবে রে। ফেরিওয়ালা এলো, দেখো ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। আব্দুল রহমান বোনের জন্য আচার নিয়ে এলো, আব্দুল রহমান বোনের জন্য আচার নিয়ে এলো। কোথায় আছিস আয় ছুটে রে, বড় ভাই ডাকে রে, ওরে আদরের বোনায় রে। তাড়াতাড়ি আয়, যদি শেষ হয়ে যায় হবে কি উপায় রে, দোষ দিও না রে। আমার আচার যে খাবে রে, কাল খেতে আসবে রে। ফেরিওয়ালা এলো, দেখো ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। গলি গলি ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করে তেঁতুলের আচার নিয়ে এলো রে। কত মজাদার এই তেঁতুলের আচার, ওরে ভাই বোন খেয়ে দেখ রে। ফেরিওয়ালা এলো, দেখো ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। তেঁতুলের আচার লাগে, তেঁতুলের আচার।
এই নাও আচার বিক্রির টাকা। রাবু, তোমার কথা মতো সমস্ত রাস্তায় ঘুরে ঘুরে আমি আচার বিক্রি করেছি, কিন্তু কই পারুল তো আচার খেতে ছুটে এলো না, আর আমি ওকে খুঁজে পেলাম না। পাবে, আমার মন বলছে পারুলকে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। আল্লাহ যেন তাই করে রাবেয়া, আল্লাহ যেন তাই করে। ডাক্তার রকিব। জি বলুন। আমার মনে হয় অপারেশন করে ওনাকে নতুন চোখ দিলে ওনার চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দুদিন পর ওনাকে ডাক্তার কোরেশি ক্লিনিকে ভর্তি করে দিন। যদি বলেন তাহলে আমি একটু পরে ওনার সাথে যোগাযোগ করতে পারি। জি, আপনি যোগাযোগ করুন। সত্যি বলছেন? অপারেশন করলে ওর চোখ ভালো হয়ে যাবে? জি, ডাক্তার সাহেব দুদিন পর ওকে ভর্তি করতে বলেছে। আসুন আসুন উকিল সাহেব। সুমন, কি ব্যাপার? এবারে খালি করার জন্য কোর্টের অর্ডার আর পুলিশ নিয়ে এসেছি। বাড়ি খালি করার জন্য? হ্যাঁ, এখন থেকে বাড়ি এবং সমস্ত বিজনেসের মালিক আমি। তোমরা দুজন আমাকে সব লিখে দিয়েছো। তার মানে? উকিল সাহেব বলুন। শুনুন, আমরা আপনাদের দু বোনের সই করে দেওয়া দলিল অনুযায়ী এই বাড়ি খালি করতে এসেছি। এই বাড়ি এবং বিষয় সম্পত্তি এখন মিস্টার সুমনের। আপনার দু বোন তাকে লিখে দিয়েছেন। বেথি, তুমি এই বাড়ি, বিষয় সম্পত্তি সবকিছু ওর নামে লিখে দিয়েছো? না, বুঝতে পেরেছি। আপা, তুই এত বড় বেঈমান, নিমকহারাম। তুই বোন হয়ে আমার সাথে এত বড়। না না, তুই আমার বোন হতে পারিস না। তুই আমার শত্রু। তুই তুই বোন নামের কলঙ্ক। সুমন, তুমি আমাদের দু বোনের সাথে কেন ভাবে চিট করেছো? বলো, উত্তর দাও। সাথে তুমি উপরে যাও, নয়তো তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তুমি কি ভেবেছো এরপরও তোমার মতো মানুষের সাথে আমি ঘর করবো? নো, নেভার। তুমি একটা নীচ, ইতর। এই শয়তান! আজ আমি তোকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ আমি ওকে খুন করে ফেলবো। ছেড়ে দাও আমাকে। ওকে মেরে হাত ময়লা করো না। সম্পত্তি সে লিখে নিয়েছে, নিক। চলে এসো আমার সাথে। এসো, চলে এসো। থাকো তুমি আমাদের সবকিছু নিয়ে, কিন্তু আমি বলে যাচ্ছি তুমি কোনোদিন শান্তি পাবে না। শান্তি পাবে না, শান্তি পাবে না। আপনাদের কাজ শেষ, এবার আপনারা আসুন। ওকে, আসুন ইন্সপেক্টর সাহেব। চলো পারুন। সুমন সাহেব, আমি অন্ধ হলো আপনাকে চিনতে ভুল করিনি। আপনার অনেক কিছু আমি এতদিন নীরবে সহ্য করেছি, কিন্তু আজ আমি আপনার ছোট হয়ে আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমার এই অভিশাপ আপনার লাগবেই, লাগবেই। কি হয়েছে তোমার? ও কিছুরা, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। ব্যাস, এখন কেমন লাগছে? ভালো ভালো। রাবু, তোমার জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি? হ্যাঁ, নাও। আয়েন, আয়েন, ভালো করে দেখেন
ঘর আপনাদের পছন্দ হয় কিনা? ভিতরে আর একটা রুম আছে, এই দুইটা সহি আর এই আলনাটা সহ মাসে 700 টাকা ভাড়া। বেশ, তাই দেবো। তাইলে আমি যাই। ছোট ভাইয়া, একটা কথা বলি। বলুন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে সবাইকে নিয়ে আমার ওখানেই চলুন। না না, তা হয় না। আল্লাহ আমার দু হাতকে এখনো অচল করে দেননি। আপনি বলেছেন, এতেই আমি অনেক খুশি হয়েছি। তাহলে ভাইয়া এখন আমি আসি। আচ্ছা পারুল, আসি। তোমরা কিচ্ছু ভেবো না, আমি তোমাদেরকে একবেলাও অনাহারে রাখবো না। তোমরা থাকো, আমি আসছি। রাবেয়া, আমি আচার বিক্রি করতে গেলাম। এই যে রমন ভাই, পাশের ঘরে নতুন ভাড়া দিয়েছে, চলো পরিচিত হয়ে আসি। গায়ে পড়ে কারোর সাথে পরিচিত হবার দরকার নেই। কি থেকে আবার কি মনে করে ফেলে। গ্লাস পানি দাও। কি দেখছি? আমি যাই, ডাক্তার নিয়ে আসি। ওনার এন্ডোস্কোপি এবং রক্তের কয়েক প্রকার পরীক্ষা করাতে হবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? তা প্রায় 1500 টাকার মতো লাগবে। এই পরীক্ষা করাতে কিন্তু অবহেলা করবেন না। আসি। আসসালামু আলাইকুম। 1500 টাকা? আমাকে আচারের গাড়ি নিয়ে বেরোতে হবে। তেঁতুলের আচার চাই, তেঁতুলের আচার। ফেরিবালি এলো, দেখো ফেরিবালি এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিবালি এলো। গলি গলি ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করে তেঁতুলের আচার নিয়ে এলো রে। কত মজা তারে তেঁতুলের আচার, ওরে ভাই বোন খেয়ে দেখ রে। ফেরিবালি এলো, দেখো ফেরিবালি এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিবালি এলো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I'm যে খাবে রে কাল খেতে আসবে রে। ফেরিবালি এলো, দেখো ফেরিবালি এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিবালি এলো। এই নাও, আলমারি সহ সংসারে যা যা লাগে সবকিছু কিনে এনেছি। নাও, এবার তোমাদের সংসার তোমাদের মতো করে সাজাও। ধরো। ও ভালো কথা, পারুল। বলো ভাইয়া। আমি একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যানের চাকরি পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। ভাবি ননদিনীর জন্যে আচার নিয়ে এলো, ভাবি ননদিনীর জন্যে আচার নিয়ে এলো। কোথায় আছিস রে ছুটে রে, তোর ভাবি ডাকে রে, ওরে ননদিনী আয় রে, ওরে তাড়াতাড়ি আয় যদি শেষ
ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। গলি গলি ঘুরে ফিরে রোদে পুড়ে ফেরি করে তেঁতুলের আচার নিয়ে এলো রে। কত মজাদারি তেঁতুলের আচার, ওরে ভাই বোন খেয়ে দেখ রে। ফেরিওয়ালা এলো, দেখো ফেরিওয়ালা এলো, তেঁতুলের আচার নিয়ে ফেরিওয়ালা এলো। তেঁতুলের আচার নিবে, তেঁতুলের আচার, তেঁতুলের আচার খাবেন, তেঁতুলের আচার। কে এমন কষ্ট পাচ্ছে? হবে হয়তো কেউ। গরিব বস্তিতে এসেছি, মানুষের কত দুঃখ কষ্ট না এলে বোঝা যেত না। ওগো, ওগো, আমি তোমার সবকিছু পরীক্ষা করার টাকা জোগাড় করে এনেছি। তুমি যত কষ্টই করো না কেন, আমাকে বোধহয় বাঁচাতে পারবে না রাবু। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি রাবু। আমার মনে হয় আমি আমার অজান্তে অনেক বড় পাপ করে ফেলেছিলাম। তা নাহলে আমার ভাগ্যে এমন হবে কেন? হে আল্লাহ, আমি তোমার কাছে যত বড় অন্যায় করে থাকি না কেন, আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, কিন্তু আমার ভাই বোনদের তুমি দুঃখে কষ্টে রেখো না আল্লাহ, দুঃখে কষ্টে রেখো না। ওগো, ওগো, এসব কথা ভেবে শুধু শুধু তোমার মন ছোট করছো। চলো ডাক্তারখানায় চলো, উঠো উঠো। আপনি ওনার রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে আসুন। সিস্টার, ওনাকে স্যালাইন দিয়ে দাও। ঠিক আছে। হে আল্লাহ, গরিবরে কেন তুমি এত কষ্ট দাও? কেন এত কষ্ট দাও? চিন্তা করো না, দেখি আপনার ফাইলটা। ওনার আলসার হয়েছে। দিস ইজ দ্য লাস্ট স্টেজ। কালকের মধ্যে অপারেশন করতে হবে, নইলে ওনাকে বাঁচানো যাবে না। আপনার কাছে অপারেশনের টাকা আছে তো? কত টাকা লাগবে ডাক্তার সাহেব? তা প্রায় 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? কত টাকা আমি কোথায় পাবো ডাক্তার সাহেব? হ্যালো, ও হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিডনি জোগাড় করতে পারিনি। টাকার কথা নয়, কোনো মানুষ কি সহজে নিজের কিডনি বিক্রি করে? রাখি। ডাক্তার সাহেব কে কিডনি চাচ্ছে? একজন বড় লোক মেডিকেলে পড়ে আছে, তার কিডনি না হলে সে মারা যাবে। বলেছে যত টাকা লাগুক কিডনি জোগাড় করে দিতে। ডাক্তার সাহেব, আমি একটা কিডনি বিক্রি করব। হ্যাঁ, আপনি কিডনি বিক্রি করবেন? জি ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচানোর আর কোনো উপায় নেই। আপনি তাদেরকে বলুন আমি আমার একটা কিডনি বিক্রি করব। বেশ, আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি, আপনি চলে যান।
দেখ চল আমাকে ছোবে না, আমাকে ছোবে না ভাবি। না, আমি তোমার ভাবি নই। যে তার পিতার সমতুল্য ভাইকে তার বাড়ির দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, তার কোনো অধিকার নেই আমাকে ভাবি বলে ডাকার। আমাকে ক্ষমা করে দাও ভাবি, আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা করার কোনো অধিকার নেই আমার। তোমার জন্য আমার সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, তোমার জন্য আমরা গ্রাম ছাড়া হয়েছি, তোমার জন্য আমরা সুজনকে হারিয়েছি, পারুলকে হারিয়েছি, আর আজ তোমার জন্য তোমার ভাই মরতে বসেছে, মরতে বসেছে, মরতে বসেছে। ভাইয়া মরতে বসেছে? কোথায় ভাইয়া, কোথায়? বলো ভাবি, বলো ভাইয়া কোথায়, বলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি আমাকে স্পর্শ করবে না, তোমার স্পর্শ পেলে আমার পাপ হবে, কারণ তুমি এখন আমার কেউ না, কেউ না, কেউ না। চল কোন দিকে গেল? এইদিকে চল, আয়। ভাইয়া মরতে বসেছে? ডাক্তার সাহেব, এই নিন টাকা। আমার স্বামী কেমন আছে? আপনি কিডনি বিক্রি করেছেন একথা মেডিকেল থেকে শুনে আমি নিজ দায়িত্বে সেদিনই আপনার স্বামীর অপারেশন করে ফেলেছি। এখন আপনার স্বামী সম্পূর্ণ সুস্থ আছে, আপনি ওনাকে কালই বাড়িতে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ। চব্বর, তোর ভাবি কোথায়? রাবু, তোমার এই অবস্থা কেন? কিছু না। ও হ্যাঁ, ডাক্তার সাহেব সকালেই তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। এই নাও পানের টাকা। শুনুন, আমরা ওই বাড়িতে নতুন ভাড়াটিয়া, কাল আমার বোনের বিয়ে, আপনি ঘরে সবাইকে নিয়ে এলে আমরা খুব খুশি হব। আচ্ছা, আমরা সবাই যাব। আসি। চাচা, কাল আমার বোনের বিয়ে, আপনারা সবাই আসবেন। আচ্ছা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
এই বাড়িতে তো দাওয়াত দেওয়া হয়নি। শুনুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে চিনবেন না, আমি আপনাদের পাশের বাড়িতে উঠেছি। কাল আমার বোনের বিয়ে, আমাদের তো কোনো মুরব্বি নেই, তাই কষ্ট করে যদি আপনারা আসতেন তাহলে অনেক খুশি হতাম। আসবেন তো? আসবো বোন। ধন্যবাদ, আমি আসি। আচ্ছা, আমি রান্নাঘরে গেলাম। বোনের বিয়ে, একটা কিছু আমাকে দিতেই হবে, শূন্য হাতে চাওয়া যাবে না। দিকে যাস কেন? কি হয়েছে? কাগজটা জাম হয়ে গেছে, গ্যারেজে নিতে হবে। বেশ, নিয়ে যাও, আমি রিকশায় যাচ্ছি। রিকশা, গুলশান চলো। এখানে রাখো। ভাইয়া, ভাইয়া, ভালো দিন স্যার। আমার কাছে 500 টাকার ভাঙতি নেই, পুরোটাই রেখে দাও ভাইয়া। এই গরিব তার পরিশ্রমের মূল্য ছাড়া কার কাছ থেকে 1 টাকা বেশি বকশিশ নেয় না। এই দিন আপনার টাকা, ভাড়া 10 টাকা। কোথায় থাকে আমাকে দেখতে হবে।
শরীর নিয়ে কোথায় গেল? সকাল থেকে জব্বারকেও খুঁজে পাচ্ছি না। ইয়া আল্লাহ, তুমি সবকিছুর মালিক। প্রভু, এই অসুস্থ শরীরে সারাদিন কোথায় ছিলে? কাল পাশের বাড়িতে বিয়ে, ও যে দাওয়াত দিয়ে গিয়েছিল, বোনের বিয়ে, শূন্য হাতে কি করে যাই বলো? তাই তাই জব্বরে রিক্সাতে নিয়ে বেরিয়েছিলাম। তাই বলে এই শরীরে রিক্সা নিয়ে বেরিয়েছিলে? তোমার যদি কিছু হয় তাহলে তোমার বোন আর ভাইদের কাছে আমি কি জবাব দেব? তুমি সারাটা জীবন শুধু মানুষের কথাই ভাবলে। তুমি আমার স্বামী, আমার স্বামীর কথা তুমি একটি বার ভাবলে না। তোমার যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? বাবু, বোনের ভালোবাসা দেবে না বাবু? তোমার মতো মানুষ আমি জীবনেও দেখিনি। কেঁদো না, আসুন। বেলা হয়ে গেছে অনেক। কি হলো ভাই, কত দেরি? আরে ভাই বলেন না। আরে কেউ চিল্লাচিল্লি করেন না, দরকারে জোরে জোরে কথা কন। আমার দিকে চাইয়া কোনো লাভ নাই, বুঝছি তো। খাওয়ার লেগে সবার প্যাট চৌচো করতেছে। অস্থির হও, ব্যস্ত হও না। এই যে ভাই শোনে, আরে বুঝছি তো, ডাইল হইলি খাওয়ান দিব না। ইস কি সে দাদা। আরে ওই দাও, আমাকে দামের চেহারাই দেখলাম না। দেখি আপনার চেহারাটা। ভাগো বাবা রে। বাবা একেবারে বোম্বা হিরো, জৌলুস আছে। বাবা দেখেন দেখেন। যাক আমি আসি আসি, কাম সেরে আসি। ও তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না। তুই কেন জানিস না, তিনটি ভাইয়ের তুই এক বোন। ও তুই এক বোন, তোর মুখের হাসি যেন সোনার গয়না। ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না। ও তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না। তুই কেন জানিস না, তিনটি ভাইয়ের তুই এক বোন। ও তুই এক বোন, তোর মুখের হাসি যেন সোনার গয়না। ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না।
তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না। তুই কেন জানিস না, তিনটি ভাইয়ের তুই এক বোন, ও তুই এক বোন। তোর মুখের হাসি যেন সোনার গয়না, ওরে তোর মতো লক্ষ্মী বোন হয় না, না না হয় না। ভাইয়া, সুজন ভাইয়া, সুজন ভাইয়া, সুজন ভাইয়া। সুজন, তুই এখানে? পারুল কোথায়? আমি আজ তো পারুলের বিয়ে। পারুলের বিয়ে? কোথায় পারুল? ভাইয়া, ভাইয়া, পারুল, 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 ভাইয়া, পারুল, পারুল, ভাবি, ভাবি, পারুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি পারুল? ভাইয়া, ডাক্তার রকিবের সাথে পারুলের একবার বিয়ে হতে হতে ভেঙে গিয়েছিল। ভাগ্যক্রমে আজ ওনার সাথে পারুলের বিয়ে হচ্ছে। আর কালই ডাক্তার রকিব পারুলের চোখ অপারেশনের সব ব্যবস্থা করেছেন। পারুলের চোখ অপারেশন হবে? পারুলের চোখ অপারেশন হবে? হ্যাঁ ভাইয়া। রকিব, আজ ওনাকে হাসপাতালে রেখে যান, কাল অপারেশন হবে। আমি আজই আই ব্যাংকের সাথে যোগাযোগ করব। ওকে স্যার। সিস্টার, ওনাকে কেবিনে নিয়ে যান। জি স্যার, চলুন। ভাইয়া, ভাবি, তোমরা এখানেই বসো, চলো। আপনারা বসুন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন রোগী এসেছে, ওনার অবস্থাটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। এখন কেমন আছেন? জি ভালো। নিয়ে আসুন। ডাক্তার সাহেব, ওরা হাসপাতালে এসেছে কেন? ওরা ওদের বোনের চোখ অপারেশন করাতে এসেছে, কাল অপারেশন হবে। ডাক্তার সাহেব, অপারেশন করলে তো বোনের চোখ ভালো হবে? আশা তো করছি। আপনি বিশ্রাম নিন। হ্যালো, আই ব্যাংক, আমি ডাক্তার কুরেশি বলছি। আরে, আমি চোখের কথা বলেছিলাম না? কি বললেন? স্টকে চোখ নেই? এসব কি বলছেন? আমি তো অপারেশনের সব ব্যবস্থা করে ফেলেছি। এখন চোখ পাওয়া না গেলে রোগীর চোখ আর ভালো হবে না। জি জি। ডাক্তার সাহেব, আই এম সরি, আই ব্যাংকে কোনো চোখ নেই। এখন উপায়? উপায় একটাই, কেউ যদি চোখ দান করে তাহলে আপনার বোনের চোখ ভালো হতে পারে। তাহলে তাহলে আমার চোখ নিয়ে আমার বোনের চোখ ভালো করে দিন ডাক্তার সাহেব। না, আমি বেঁচে থাকতে তোমাকে অন্ধ হতে দেব না। ডাক্তার সাহেব, আপনি আমার চোখ নিন। রামু, তুমি চোখ দেবে? না না, এ হতে পারে না। কেন হতে পারে না? পারুলকে আমি মা হয়ে লালন পালন করেছি, আর মা বেঁচে থাকতে মেয়েকে মা ছাড়া অন্য কেউ চোখ দিতে পারে না। আমি যদি অন্ধ হয়ে যাই, তোমার তো চোখ আছে, তোমার চোখ দিয়ে আমি সবাইকে দেখবো। ডাক্তার সাহেব, আপনি সব ব্যবস্থা করুন, আমার চোখ নিন। কিন্তু আপনার স্বামী যদি অনুমতি দেন তাহলেই আমি ব্যবস্থা করতে পারবো। ওগো, তুমি আমাকে অনুমতি দাও। তুমি অনুমতি না দিলে আমি আত্মহত্যা করবো। রামু, আমার মাথার কসম, তুমি আমাকে অনুমতি দাও। স্যার, 10 নম্বর বেডের রোগীর অবস্থা ভালো না। আমি আসছি। আপনারা এখানেই থাকুন, আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসছি। চলুন। পারুল, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ এবার তোমার চোখ ভালো করে দেবেন। হে আল্লাহ, এগো ভাই ভাবির গরিবের সংসারটাকে এইবার তুমি হাসি খুশিতে ভরিয়ে দাও, হাসি খুশিতে ভরিয়ে দাও। কি বললেন? চোখ পাওয়া যাচ্ছে না? ডাক্তার সাহেব তো তাই বলে গেলেন। তাহলে তো পারুলের ক্ষতি হয়ে যাবে। না না ভাইয়া, এ হতে পারে না, আজকের মধ্যে চোখ জোগাড় করতেই হবে। তোর ভাবি নাকি পারুলকে চোখ দেবে? ভাবি? হ্যাঁ, তোর ভাবি তার মাথার কসম দিয়ে বলেছে চক্ষু না নিলে নিজেকে শেষ করে ফেলবে।
সে নাকি আত্মহত্যা করবে। ওনাকে আর চোখ দিতে হবে না, চোখ পাওয়া গেছে, কাল সময় মতো অপারেশন হবে। শুকর আলহামদুলিল্লাহ। এবার ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করো মা। ভাইয়া, ভাবি, আমি তোমাদের দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকর। আর কোনো চিন্তা নেই, কদিন পরেই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বলুন, কে আমার বোনকে দুটি চোখ দান করেছে? বলুন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, যে আমাদের গরিবের সংসারটাকে নতুন করে হাসি খুশিতে ভরিয়ে দিয়েছে, আমি তাকে একবার সালাম করতে চাই। হ্যাঁ বলুন ডাক্তার সাহেব, আমি সারা জীবন ওনাকে নিঃস্বার্থভাবে সেবা করে যাব, ওনাকে আমাদের গরিবের সংসারে মাথার মনি করে রাখবো। বলুন কোথাও নেই ডাক্তার সাহেব? বলুন ডাক্তার সাহেব। উনি পাশে কেবিনে আছেন। পাশে কেবিনে? তুমি থাকো। তুই এখানে কেন এসেছিস? এই গরিবের সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে এখন আমাদের দরিদ্র জীবনকে উপহাস করতে এসেছিস? বড় ভাই, তোমরা কি আমাকে শেষবারের মতো ক্ষমা করে তোমাদের গরিবের সংসারে ঠাঁই দিতে পারো না? না, তোর মতো মানুষের ক্ষমা নেই। তুই একটা স্বার্থপর, তুই নিষ্ঠুর, তুই পাষাণ, তোর কোনো ক্ষমা নেই। তুই চলে যা। না ভাইয়া, তুমি ক্ষমা না করলে আমি এখান থেকে যাব না। চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। চলে যা। না, মারো, আমাকে মেরে ফেলো, তবু আমি তোমাদেরকে ছেড়ে যাব না। যাবি না? না। যাবি না? না। যাবি না? না। তুমি ওকে ওকে কি করছো? শান্ত হও, শান্ত হও। ওকে আমি মেরে ফেলবো। ভাবি, চলে এসো ভাবি, চলে এসো। ও আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলেছে, এটাই ওর প্রাপ্য। চলে এসো, এসো ভাবি। তুই যাবি না? না, তোকে আমি মেরে ফেলবো, তোকে আজ আমি মেরে ফেলবো। আরে কি করছেন, কি করছেন? যে আপনার বোনকে নিজের দুটি চোখ দিয়ে অন্ধ হয়ে গেছে তাকে মারছেন? এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি। সুমন, এ তুমি কি করলে? তুমি কি করলে? বোনের চোখের জন্য তুমি তো টাকা দিয়ে চোখ কিনতে পারতে। টাকা দিয়ে চোখ এনে দিলে তো আমার ভাই, বোন, ভাবির সাথে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত হতো না। তুমি কিচ্ছু ভেবো না, যত টাকা লাগে তোমাকে বিদেশে নিয়ে গিয়ে তোমার চোখ ভালো করে আনবো। মেজো ভাই, মেজো ভাই, তুমি কি করলে? কি করলে? পারুন, আমার চোখ লাগবে না, তুই শুধু সুজন, ভাবি আর বড় ভাইকে বল আমাকে ক্ষমা করে দিতে।